তো আমাদের সব মাদ্রিদ প্লেয়ারদের এক এক করে যায় কোর্তোর পা ধরে প্রতি ম্যাচে মাপ চাওয়া উচিত, তার প্রতিটা আর কোর্তোর পা ধুয়ে পানি খাওয়া উচিত। কারণ ও যেভাবে আমাদের বাঁচাচ্ছে প্রতি ম্যাচে, এইরকম হইতে থাকলে, কোর্তো যদি না থাকে তখন আমাদের লস যার সীমা থাকবে না। ইভেন এই সিজনে যদি কোর্তো না থাকতো তাহলে হয়তো আমরা হরামেশায় চার চার গোল খাইতাম যে কোনো টিমের সাথে, এটা আপনি শিওর থাকতে পারেন। আর যে মাদ্রিদ ফ্যান, আমাদের উচিত কোর্তোর কাছে ক্ষমা চাওয়া যে এরকম ডিফেন্সে তোমাদের খেলতে হচ্ছে, আর কোর্তোর কাছে প্রার্থনা করে যে তুমি থাকো, যতদিন পর্যন্ত পারো তুমি এই টিমটা থাকো, এই টিমটা বাঁচাও। এত কোর্তো গেলে আমাদের লস যার সীমা থাকবে না, যে কোনো টিম আমাদের লস দিয়ে চলে যাবে। মানে প্রতিদিন মাদ্রিদের খেলা দেখা মানে নিজের উপর একটা অত্যাচার করা, না গোছানো ফুটবল, না গোছানো ডিফেন্ডিং, না গোছানো অ্যাটাকিং। টিমের ভিতরে কোনো কানেক্টিভিটি নাই, মনে হচ্ছে সবাই যার যার মধ্যে নিজের মতো খেলছে। সেই ছোটকালে পোলা পান্ডা যেরকম খেলে না, একটা বল নিয়ে সে দৌড়াই বেড়ায় সবাই একসাথে, সেরকম করে। মানে যে যার মতো, সবাই অ্যাটাকার, সবাই ডিফেন্ডার, সবাই নিজের মতো করে যাচ্ছে। টিমের কোনো স্ট্রাকচার নাই, কোনো ট্যাকটিক্স নাই, কিচ্ছু নাই। ট্যাকটিক্স একটাই, খালি বল পায়ে নিয়ে পজিশন রাখো আর নিজেদের খালি ঘুরে বেড়াও, যেখানে অপোজিশন হার্ট হবে না সেই পজিশন দিয়ে বল খালি ভিনিসিয়াস টু ভালভার্দে, ভালভার্দে টু আর্দা গুলার, আর্দা গুলার টু ট্রেন্ট, ট্রেন্ট টু ইব্রাহিম, এই করে বেড়াবে। ইভেন বর্তমান টিমের এমন অবস্থা হয়ে গেছে যে থিয়াগো পিত্রাস ওটা ডিপ লাইন প্লে মেকার, সেখানে ওরা আমরা পজিশনে ঠিক করে দিতে পারতেছি না। ও পিচের সব জায়গা আছে, ও লেফট উইংও আছে, লেফট মিডেও আছে, ফরওয়ার্ডও রান মেক করতেছে, ডিফেন্সিও করতেছে, ফিনিশ জন্য জায়গা স্পেস তৈরি করে যাচ্ছে। মানে ও তো দিন মজুর খাটতে আসছে, একজুট গেছে আর একজুটে নিয়ে আসা হয়েছে দিন মজুর খাটার জন্য এই টিমের। আমার ভাবতে মানে ভয় লাগতেছে আমরা এখন সিটির সাথে খেলবো, যে সিটির ডোকু তো আছে, কালকে ট্রেন্ড যে ডিফেন্ডিংটা করছে, ডোকু তোর প্যান্ট খুলে রেখে রেখে দেবে। ডোকুর সঙ্গে যদি আমরা একসাথে ট্রেন্ট আর কারবালেরও দিই, বর্তমানে আমাদের টিমের যে ফর্ম আর প্লেয়ারদের যে ফর্ম ডিফেন্ডিং, ডোকুর সাথে তো পারা সম্ভব না। এরকম একটা অবস্থা হয়ে গেছে। সিটির পেলে আর কি, হল্যান্ড ব্যাক করছে, ডোকু, ফিল ফোডেন, সেমেনিও তো গোলের পর গোল করে যাচ্ছে, যেন গোল করার একটা অভ্যাসে পরিণত করছে। ডিফেন্ডিং মানে রুবিন দিয়াস ব্যাক, মার্ক গুয়েহি, মিডফিল্ডে রদ্রি ভালো ফর্মে আছে, ভালো খেলতেছে। তারপর ওদের তারপর ওদের ও রাইলি খুবই ভালো খেলতেছে। তো সিটির সব জায়গাতে প্লেয়ার আছে, আর আমাদের স্কোয়াড ডেপথই নাই। কারণ আমাদের বেঞ্চে চারজন আমরা পরিচিত মুখ বাদে সবাই আমাদের একাডেমি প্লেয়ার। তাহলে বুঝতে পারছেন আমাদের টিমের অবস্থাটা কি। আমাদের ইঞ্জুরি লিস্টটা এত বড় যে আমাদের হাফ স্কোয়াড ইঞ্জুরি, আপনি নাম নেবেন মাত্র ইঞ্জুরি হয়ে যাবে। আমাদের যে কটা প্লেয়ার ইনজার্ড সে কটা দিয়ে একটা স্কোয়াড বানানো যাবে আলাদা। অনেকে বলছিল জাভি আলonsoর মেডিকেল স্টাফের সমস্যা, পিন্টু আসলে সব ঠিক হয়ে যাবে। পিন্টু স্যারের পরে তো ঠিক হচ্ছে না, কারণ এই টিমের গোড়ায় গলদ হয়ে আছে। যখন একটা নিউট্রিশনিস্টকে ঠিক করা হয়েছিল মাদ্রিদের পক্ষে, তখন সেই নিউট্রিশনিস্টকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল। কেন বাদ দেওয়া হলো? কারণ আমাদের মাদ্রিদের যারা মেডিকেল স্টাফ ডাক্তার আছে তারা তার কোনো কথায় প্রাধান্য দেয় নাই। সে বলছিল এই বেলাতে এই নিউট্রিশন লাগবে, ওই বেলাতে অমুক নিউট্রিশন লাগবে। আর আমাদের ডাক্তাররা কি বললো, আমরা এইভাবেই ইউসিএল জিতছি, আমরা এইভাবেই খেলি, তাই তোমার এই নিউট্রিশনের জিনিসটা কনসেপ্টটা লাগবে না। তাই তাকে এক করে দেওয়া হলো একবারে টিমের ভেতর। পরে সে চাকরিটা ছাড়লো। আর এখন আমাদের টিম অনবরত ইঞ্জুরি পরে ইঞ্জুরি, লাস্ট 4 বছরে 6টা এসিএল ইঞ্জুরি, এক প্লেয়ারে 2বার ইঞ্জুরি, এটা এমনিটা নতুন করে রদ্রিগো। তো বিশ্বের একটা অবস্থা চলছে টিমের ভিতর। আর সিটির সাথে হয়তো 2 লেগ মিলে আমরা এমবাপে, জুড বেলিংহাম কাউকেই পাবে না, এটা এমনিটাকে আমরা নাও পাইতে পারি, বলা যাচ্ছে না। আর ডাভিড আলাবা থাকাও যা না থাকাও তা, ডেনিস সেবাস্কো আমরা পাচ্ছি না। তো যাচ্ছে তো একটা বিশ্রী অবস্থা। যাতে কোনো বড় ধরনের লস যার সম্মুখীন না হয়, তাই এই দোয়াটাই করতে থাকেন। জেতার আশা করাটা বর্তমানে জাস্ট একটা আকাশ কুসুম চিন্তা ভাবনা। যদি আমরা জানি মাদ্রিদ মরে যেও মরে না, তারা যে কোনো সময় ম্যাজিক দেখা দিতে পারে, কিন্তু বর্তমানে এই টিমের যে অবস্থা, না আছে এদের অ্যাগ্রেশন খেলার প্রতি, না আছে হাঙ্গার, না আছে ডিজায়ার, না আছে ব্যাদের প্রতি কোনো দায়িত্ব, কিচ্ছু নাই। এরা শুধু যায় ভাষায় বেড়াবে, এদিক ওদিক দৌড়াবে, বল পাবে না, ফার্স্ট্রেশন জারবে। আর হারলে পরে তো ওদের মুখ চোখে তাকার কথা না, হারলে পরে মানে ওরা একদম দুনিয়া উদ্ধার করে ছেড়ে দেবে। ওরা যে একটা হারছে জিনিসটা নর্মাল, এই জিনিসটা নর্মাল ভাবে মেনে নিতেই পারে না। হারার পরে ইভেন করতো আবাদে আর কারোর মধ্যে সেইটুক গার্ডস নাই যে ফ্যানদের যে অ্যাপলোড করি, ফ্যানদের সম্মুখীন হয়, সেটাও বর্তমানে টিমের ভিতরে কারোর ভিতর নাই। এখন আসি কালকে সেল্টা ভিগোর ম্যাচে। কালকে প্রথমত ইঞ্জুরি কারণে আমাদের স্কোর অনেক চেঞ্জ হয়েছে। তারপর একটা জিনিস কি, কালকে আমরা খেলাইছি ফ্রন্ট টুতে কাকে, ভিনিসিয়াস এবং ইব্রাহিমকে। মিডফিল্ডে খেলাইছি থিয়াগো পিত্রাস, আর্দা গুলার, সোয়ামেনি এবং ভালভার্দে। লেফট ব্যাকে ফেরলান্ড মেন্ডি যে আমাদের টিমে খেলে, কালকের ম্যাচে দেখছি বলে আমার মনে পড়ছে। না তো ও যে মঙ্গল গ্রহে থাকে নাকি আমি তো জানতামই না।
কারণ লা লিগাতে এই সিজনে ফেরলান মেন্ডি মাত্র 1 মিনিট খেলছিল এই ম্যাচের আগে, মাত্র 1 মিনিট, আর তারপরে কালকে খেললো। তাহলে এরকম একটা প্লেয়ারের কথা মনে থাকে কেমনে? অন্যদিকে রুডিগার, রাউল সেন্সিও, অন্যদিকে ট্রেন্ট আর তিবো কর্তোয়া, দ্য ম্যান। এখন কালকে যদি আমাদের কথায় আসি, আরবেলোয়ার কোনো ট্যাকটিক্স নাই, ওরা একটা ফরমেশনই চেনে 4-4-2, ও সেই ফরমেশনেই খেলায়, এ বাদে আর কোনো ফরমেশন ইউজ করা যাবে না। আর যে প্লেয়ারের যে বলবে আমি কেন গেম টাইম পাচ্ছে না, তাতে ম্যাচ আমরা হারি জিতি যাই করি না কেন, ও তাকে গেম টাইম দেবো। যেরকম এর আগে ড্যানি কারবাল বলছিল আমি কেন গেম টাইম পাচ্ছেন, তার মন খারাপ হয়ে গেছিল, তারপরে ম্যাচে তাকে খেলায় আমরা মারা খাইলাম। আর এই ম্যাচের আগে বিরাহিম যে বলছে যে আমি কেন গেম টাইম পাচ্ছি না, ঠিক আছে, তাহলে আরবেলো বলছে ঠিক আছে আমি তোমাকে খুশি করে দিচ্ছি, তো পরের ম্যাচে স্টার্ট করতেছো তুমি। স্টার্ট করাইছে তো করাইছে, এত বাজে খেলছে, তারপরেও তাকে 70 মিনিট মতো খেলানো হয়েছে, মানে তাকে উঠানোর কোনো নাম গন্ধ নাই। যে ইব্রাহিম পুরো ম্যাচ ধরে একটা ডি বক্সে অ্যাক্সেসই নিতে পারে নাই, ইভেন শটও নিতে পারে নাই, তাকে আমরা 70 মিনিট পর্যন্ত খেলাইছি। এখানে গঞ্জালো গার্সিয়ার একটা প্রপার নাম্বার নাই, সেখানে আমাদের কালকে বক্স পজিশন দরকার ছিল, সেখানে আমরা বক্স পজিশন দিতে পারি নাই কোনোভাবে না। ইব্রাহিম আর ভিনিসিয়াস তো বক্সের ভিতর ঢুকতেই পারে নাই, মানে থিয়াগো পিত্রাস যায় বক্সের ভিতর, কিন্তু আমাদের দুইটা উইঙ্গার সামনে ফ্রন্টে খেলতেছে, তারা বক্সের ভিতর ঢুকবে না, তারা বাইরে দিয়ে যাবে, ক্রস দেবে। আর ক্রস, আর আমরা ক্রস যা দিচ্ছি কালকে, যখন বক্সের ভিতর কর্নার সময় কিংবা সেট পিসের সময় ইব্রাহিম এবং ভিনিসিয়াস থাকে, আপনাদের কি মনে হয় যে ইব্রাহিম আর ভিনিসিয়াস কোনো হেডার উইন করতে পারবে কোনো টিমের বিপক্ষে? তো এখানে ক্রস দেওয়া সব ফালতু, এছাড়া কিচ্ছু না। তারপর কালকে একদম শুরু মিনিটেই ওরা আমাদের যেভাবে অ্যাটাকটা করছে, ওখানে করতো সেভ দেওয়া লাগছে, যদিও আমার মনে হয় সোয়াবেন ওইটা ফাউল ছিল, কারণ যেভাবে ফাউলটা করছে, যদি আমাদের মাদ্রিদের প্লেয়াররা এরকম ফাউল করতো তাহলে ইজিলি এটা রেড কার্ড ছিল। যেহেতু আমরা রিয়াল মাদ্রিদ, নিজেদের আমাদের বিপক্ষে ফাউল, সেক্ষেত্রে আমরা কোনোদিন এসব বেনিফিট পাবো না, কারণ এটা লা লিগা, এখানে আপনি এসে বেশি কিছু আশা করতে পারেন না কখনোই। তারপর থেকে রিয়াল মাদ্রিদ পজিশন টাকা শুরু করে, যদি আমরা বক্সের ভিতরে ঢুকতে পারি নাই, তারপরে আমরা বেশগুলো কর্নার আদায় করছিলাম, প্রথমে আর্দাগুলো কিছু শর্ট ছিল ডিফ্লেক্টেড, আমরা কালকে শর্ট কর্নার খুব ভালো করতেছিলাম, এখানে আমাদের খুব করা দিচ্ছিলাম, কাজে দিচ্ছিল না। তারপর আমাদের কি কালকে প্রচুর পরিমাণে মিস পাস প্রথম থেকেই, মানে সেই আগের ম্যাচে ফোকাস ছিল না, সেটা এখনো আমাদের টিম বয়ে নিয়ে আসছে কালকের ম্যাচে। ফোকাসের অভাব, প্রচুর পরিমাণে মিস পাস, নিজের তো কানেক্টিভিটির অভাব, সবগুলো খেলা দেখা যাচ্ছিল। তারপরেও এগেনস্ট অল দ্য অডস প্রথমে ট্রেন্ট ওই দুর্দান্ত পাসটা থেকে ভিনিসিয়াস পোস্টে হিট করে, শুধু ওইটা আমার মধ্যে শিওরলি একটা গোল হয়ে যাচ্ছিলাম, ভাবছিলাম ভিনিসিয়াসও খুব দারুণ একটা রান মেক করছিল, সেখানে ট্রেন্টের পাসের কথা আর কি বলবো, চুম্বেশ্বরী পাস একবারে। কিন্তু এখানে খুব ভালো খেলছে ভিনিসিয়াস, কিন্তু আনফর্চুনেটলি বলটা হালকা একটু বেন্ড হয়ে যাওয়ার কারণে ওইখানে পোস্টে লেগে ফিরে আসছে, তা না হলে ওটা ইজিলি একটা গোল ছিল। আর তারপর থেকে আমরা প্রথমে একটা কর্নার নিলাম, সেখানে প্রথমে একটা চলে গেল কর্নার থেকে আবার, আর তারপর থেকে শর্ট কর্নারটা জাস্ট অসাধারণ, ট্রেন্ট থেকে আড্ডা গোলের থেকে স্মুথ একটা পাস, গুলো দুইটা ডিফেন্ডারের ভিতর থেকে, যেখানে দেখতেছে সোয়ামিনি ফিরে আছে, সোয়ামিনির কাছে বলটা দেওয়া, সোয়ামিনি কোনো দ্বিতীয় চিন্তা ভাবনা না করে ফার্স্ট টাইম শট, ব্যাম, গোল। সোয়ামিনি পুরো লাস্ট 5 ম্যাচ ধরে 4টাতে এমভিপি আমাদের, ব্যাঙ্গার পর ব্যাঙ্গার দিয়ে যাচ্ছে, মানে টিমের ও আর বালবার্দে বাদে আর করতে বাদে কোনো কনস্ট্যান্ট পারফরমার নাই, সবাই অন অ্যান্ড অফ, কিন্তু সোয়ামিনি, ভালবার্দে এবং কোর্তোয়া অনবরত তারা ভালো খেলে যাচ্ছে লাস্ট কয়েকটা ম্যাচ ধরে। কোর্তোয়া তো সবসময় খেলে, ভালবার্দে, কিন্তু সোয়ামিনি রিসেন্টলি অনেক, আমরা ওকে আজে কথা বলছি তো পজিশনে না কিছু হয় না, তারপরেও দুর্দান্ত খেলতেছে। তবে কি সোয়ামিনি পুরো ম্যাচটা ধরে ভালো খেলছে, পুরো ম্যাচে ওকে আপনি 10 on 10 দিতে পারবেন, ডিফেন্স লাইন অ্যাটাক গুলো কাট করা, কিন্তু ভালো মতো ডিফেন্স করা, সে ঠিক জায়গায় পজিশনিং, কিন্তু বল সামনে থ্রু করা, গোল করা, সবকিছু সোয়ামিনি করছে। কিন্তু কালকে সোয়ামিনির এই ভালো পারফরমেন্সে একটা দাগ থাকবে কি, যে ওই গোলটা ওই প্লেয়ারটাকে ঠিক মতো মার্ক না করতে পারে, ওর পিছনে যে একটা প্লেয়ার আসতেছে, একটা নাম্বার 9 আসতেছে, সেটাকেও আবারও পিক করতে পারে নাই, এটা সোয়ামিনের মনে হচ্ছে জন্মগত সমস্যা হয়ে গেছে, ও এটা করতেই পারতেছে না এই সিজন ধরে। আপনি বহুতবার দেখবেন, লাস্ট সিজনও দেখছেন, এই সিজনও দেখতেছেন, ও সেম মিস্টেক করেই যাচ্ছে। ইভেন কালকেও আমরা ধরেন ট্রেন্ট বরাবরই ডিফেন্সিভে দুর্বল, সেখানে ট্রেন্ট ওই ফার্স্ট গোলটা কনসিড করার আগে ট্রেন্টের সাথে কেউ ওকে হেল্পই করতেছিল না, ইভেন ভালবার্দেও না, সেখানে ট্রেন্টকে একদম ইজিলি ভাবে বিট করে 1v1-এ। তারপর থেকে ওইখানে পাস, ওইখানে ট্রেন্টের সামনে তো বল গেল, অ্যাসেন্সিও দাঁড়ায় আছে আতেল হয়ে, ও ওখানে কোনো মুভমেন্ট নাই, ও সব দেখতেছে, আর সোয়ামিনি ও যে পিছনে একটা প্লেয়ার সেটাকে মার্ক করতে পারলো না, সেখান থেকে ইজিলি গোল। আর বোর্জা ইগলেসিয়াস এমন একটা প্লেয়ার যে বর্তমান লা লিগাতে দুর্দান্ত ফর্মে আছে, তার বেস্ট স্কোরিং ফর্ম আছে লা লিগাতে তার পুরো ক্যারিয়ারের ভিতর, তো সে ওইখানে ওরকম একটা চান্স মিস করবে না, যেখানে ওদের ডিফেন্ডার আতেলের মতো দাঁড়ায় থাকে,
সোয়ামিন ওইভাবে মিস্টেক করে আর ট্রেন্ট কোনো ভুল থাকে, পুরোপুরি ডিফেন্সিভ ফল্ট। আর কোর্তোয়াকে আমরা বারবার খাদের কিনারে ফেলে দেখি। আর তারপরে এই গোলের পরে আমরা ফার্স্ট ওভার কিছুই ক্রিয়েট করতে পারি না, উল্টে আমরা কোর্তোয়ার জন্য ফার্স্ট ওভার বেঁচে গেছে 2-3 বার। কোর্তোয়া 1v1 সেভ দিছে, 2টা দূরপাল্লা শট ঠেকাইছে, তারপর রাইট সাইড থেকে একটা শট ছিল সেটা ঠেকাইছে। এগুলো কোর্তোয়া বাদে হয়তো অন্য কোনো গোলকিপারের পক্ষে সম্ভব না। তাই আমাদের সবারই ধন্যবাদ জানাতে কোর্তোয়াকে যে প্রতি ম্যাচে এরকম এর আনহিউম্যান সেভ দেওয়ার জন্য। at this point of time he can save the fucking Titanic। চলে যায় ফার্স্ট হাফটা যাওয়ার পরে আমাদের কি প্লেয়ারদের মতন বডি ল্যাঙ্গুয়েজ আমার পছন্দ হয় না। ওরা যে একটা হেরে যাচ্ছে, ইভেন 7 মিনিটে ভিনিসিয়াস পিছে সেল্টাকে প্লেয়ারের সাথে ব্যান্টার করতেছে আর ও সেটার সাথে হাসি ঠাট্টা করতেছে। মানে তুই খেলতে পারতেছিস না, তুই একটা শট ঠিক মতো শট নিতে পারতেছিস না, ড্রিবল করতে পারতেছিস না, সেখানে দর্শকদের সাথে তুই বেদাল করে বেড়াচ্ছিস। প্রতি ম্যাচ একই খাইনি, মানে ছেলে মানুষ আর যায় না, পারফরমেন্সের নামে লবডঙ্গা, এইদিকে ছেলে মানুষ যাচ্ছে না। আর তারপর সেকেন্ড হাফে সেল্টা ভিগোর উপর আমরা প্রচুর অ্যাটাক করছি, আমরা কাদের কাজ কিছুই করতে পারি না, শুধু আমরা কি করছি পজিশন হোল্ড করে রাখছি, তারপরে বল করে এনে বেড়াইছি। প্রথমে বল যাই, প্রথমে আমরা ব্যাক থেকে বিল্ড আপ করি, রুডিগার থেকে যায় সোয়ামিনির কাছে, সোয়ামিনি থেকে থিয়াগো পিতরাস, পিতরাস থেকে মেন্ডি থেকে ভিনিসিয়াস থেকে ভালভার্দে থেকে গুলের থেকে ট্রেন্ট থেকে ইব্রাহিম। আবার এই সিকোয়েন্সটা ওই পাশ থেকে আবার চলে আসে। এই সিকোয়েন্সটা চলছে পুরোটা ম্যাচ ধরে। আমরা ডি বক্সে কোনো রান মেক করতে পারি নাই। ইভেন আমাদের গঞ্জালোকে নামানোর আগ পর্যন্ত আমাদের ডি বক্সে কোনো ইয়ে ছিল না। ইভেন কালকে আর্দাগুলার যে সাবটা করা হলো ওইটা আমার মোটেও পছন্দ হয় না, কারণ আর্দাগুলার বিরান খেতে ছিল, ওখানে বিরামকার আগে সাব করা উচিত ছিল, সেখানে আমরা আগে সাব করলাম আর্দাগুলারকে। আর্দাগুলার সাব করানোর পরে কি হলো, কারণ আমাদের যে ক্রিয়েটিভ যে জিনিসটা সেটা আরো কমে গেল। কারণ বিরাহিম এবং ভিনিসিয়াসের পোস্টে শটটা বাদে বিরাহিম এবং ভিনিসিয়াস পুরো ম্যাচে পুরো গোস্টেড, তাদেরকে দেখাই যায় নাই। ভিনিসিয়াস খালি যাচ্ছে বল চাচ্ছে, ওর সামনে 2টা প্লেয়ার দাঁড়ায় আছে, ওকে বল দিতে পারছে না অন্য প্লেয়াররা, ভিনিসিয়াসের রাগ হয়ে যাচ্ছে, সে তার ফার্স্ট্রেশন শো করতেছে। আর যখন সে বল বাজছে একা একা খেলার চেষ্টা করে, প্রতিটা ম্যাচে ওর একই সিস্টেম, একা একা খেলবে, কাউকে পাস দেওয়ার দরকার নাই ওর। মানে টিমে বাকি সবাই কাট আর ও একাই প্লেয়ার, ও একা একাই পাস করে খেলবে, বল লুজ করবে না করবে না, ট্র্যাক ব্যাক করতে প্রেসিং করতে না, সামনে যে আপ ফ্রন্টে প্রেসিং করবে, ওখানে দাঁড়ায় থাকবে একদম লেফট মিডের পজিশন দাঁড়ায় থাকবে, লেফট উইং এও না লেফট মিডের পজিশন দাঁড়ায় থাকবে, ওইখানে করে বল দাও, ও তারপরে যা খুশি তাই করে বেরোবে, বল লুজ করবে ওইখান থেকে করবে, তা বাদে ওর আগে পিছে কোনো জায়গা নাই, ও কিছুই করতে পারবে না। পুরোটা ম্যাচ ধরে একই অবস্থা সেম। কালকে ম্যাচে বলার মতো কিছুই না, আমাদের একই সিকুয়েন্স, আমরা নিজের পায়ে বল রাখি, বল সার্ভে দুপুরে মেরে বল লুজ করি, একটা কাউন্টার একটা কনসিড করি। সেখানে কালকে অ্যাসেন্সিও রুডিগার ছিল দুর্দান্ত, বিশেষ করে অ্যাসেন্সিওর কথা আমি বলবো। যদি আপনি অনেকে বলে অ্যাসেন্সিও ডুয়েল লুজ করতে, কিন্তু অ্যাসেন্সিও কালকে যে করা কাউন্টারটাকে চান্স ক্লিয়ার করছে সেটা অন্য কোনো প্লেয়ার করে নাই মাদ্রিদের। আমাদের এটা মনে রাখতে হবে যে ওই ছেলেটা আজকে 1-1.5 মাস ধরে ইঞ্জুরি নিয়ে খেলতেছে, হাঁটুর ইঞ্জুরি। এই পুরো ফেব্রুয়ারি মাসটা ও রেস্টে থাকার কথা ছিল, সেখানে আমাদের টিমের এই ইঞ্জুরি সমস্যার কারণে ওকে ইঞ্জুরি নিয়ে বারবার খেলতে যেতে হচ্ছে। তাই এই ইঞ্জুরি নিয়ে খেললে, এরকম ব্যথা নিয়ে খেললে আপনি কিভাবে পজিশন ঠিক রাখবেন, কিভাবে ভালো মতো স্প্রিন্ট করবেন, ডিফেন্ডিং করবেন। আমরা তো ট্রোলের বেলা ট্রোল করতেই পারি, কিন্তু এসেন্সিয়াল এফার্টটা কোনোভাবে এভাবে হাস্যরসভাবে উড়াই দেন না, হি ইজ ব্রিলিয়ান্ট। তারপর রুডিগারও ছিল যথেষ্ট ভালো। আমি কাল ম্যাচের প্রিভিয়াস ভিডিওতে বলছিলাম রুডিগারকে লিডার হিসেবে খেলতে হবে, রুডিগার সেটা করছে। এটা বারবার অ্যাটাক সামনের দিকে গেছে, বল বিল্ড আপে সাহায্য করছে, তাদের দুর্দান্ত ডিফেন্ডিং ছিল। যদি কিছু মিস্টেক থাকে হেয়ার অ্যান্ড দেয়ার, তবে সেগুলো ধরার ভিতর পড়ে না। অন্যদিকে ফেরলান মেন্ডি, আমি বলবো সিটির বিপক্ষে ক্যারাসকে বসে মেন্ডিকে খেলান, তার এটা খুব বেশি কন্ট্রোভার্সিয়াল কথা হয়ে যাচ্ছে, কিন্তু আই প্রেফার মেন্ডি ওভার ক্যারাটাস ইন দিস সিচুয়েশন। কারণ কালকে ও যেটা সেভ দিছে, যে ক্লিয়ারটা করছে এখানে, ওই ডিফেন্ডিং ক্যারাটাসের পক্ষে সম্ভব ছিল না। এটা যে যাই বলুক না কেন, মেন্ডি বাদে ওটা ক্যারাটাসের পক্ষে সম্ভব ছিল না। তাই সিটির বিপক্ষে যদি আমাদের ইজ্জতটা বাঁধাতে হয়, অবশ্যই মেন্ডিকে আমাদের খেলাইতে হবে। আর হি ইজ বিন ব্রিলিয়ান্ট কালকে, ডিফেন্সিভলি আউটস্ট্যান্ডিং। আর সোয়ামিনির কথা আলাদা করে না বললেই নয়, সোয়ামিনি অসাধারণ কালকে, ওই মিস্টেকটা বাদে পুরো ম্যাচ জুড়ে পুরো ডিকটেট করছে। সেই ইয়ং কিং কালকে আবারও সে ম্যান অফ দ্য ম্যাচ। তারপরে ফেদে ভালভার্দে, আসলে মাদ্রিদে আপনি যে প্লেয়ারকে হেড করেন না কেন, ফেদে ভালভার্দেকে আপনি কখনো হেড করতে পারবেন না। ফেদে ভালভার্দে তো এমন একটা প্লেয়ার, ছেলেটা মানে মাদ্রিদের জন্য জীবনই দেয় না, তা বাদে পিছে সর্বস্ব উজাড় করে দিয়ে চলে আসে প্রতিটা ম্যাচে। কালকে ওই ট্রেন্টের প্রথমে গোলটা কনসিড করার পরে আমাদের, তারপর ভালভার্দের নিজেও খেয়াল করছে ট্রেন্ট তাহলে তো পারতেছে না, তারপর থেকে ও আর মিডফিল্ডে নাই, ও চলে গেছে রাইট ব্যাকে, ট্রেন্ট চলে আসে মিডফিল্ডে। আর ও কত করবে, একবার রাইট ব্যাকে সামলাবে, একবার মিডফিল্ড সামলাবে, একবার সামনে যাচ্ছে শর্ট নিচ্ছে, মানে ও আর কত করবে। আর কালকে ভালভার্দের বদলতে আমরা যেমনি যদি 3টা পয়েন্ট আমরা একটা জয় নিয়ে সেল্টাকে মাঠ থেকে ফিরে আসছি,
তা বাদেও ওইখানে আমাদের জয় নিয়ে ফেরার কথা ছিল না। কালকে যদি কেউ মনে করেন আমরা খুব ভালো কামব্যাক করে দিচ্ছি, তাহলে আপনি বোকা স্বর্গে বাস করতেছেন। এটা কামব্যাক না ভাই, এটা হলো ঝড়ে বক পড়া। সাপোজ যে ওই শটটা ডিফ্লেক্ট হয় নাই, সোজা যাইতো, তাই কোনো গোল হইতো? কোনোদিনও না। কালকে আমাদেরও কপাল ভালো, তো এটা ডিফ্লেক্ট হয়ে গোল হয়েছে, যেন আমরা 3 পয়েন্টে ফিরে আসছে। সেখানে ভালভার্দের মেন্টালিটির কথা বলতে হয়, যে ওইরকম একটা মোমেন্টেও হাল না ছাড়া ওইখান থেকে শটটা নেওয়া ভালভার্দের পক্ষে এরকম গোল করা সম্ভব, আর কারোর পক্ষে না। অন্যদিকে ভিনিসিয়াস কালকে মানে বেশি অরা দেখাবা যায়, লড়া খেয়ে চলে আসছে, রেনু ফিলেক দিতে যায়, বলার লুজ করছে, আর অপোনেন্ট দর্শকরা তো বেশি হাসি ঠাট্টা করলো ওকে নিয়ে। তো ভিনিসিয়াসটা বোঝা উচিত যে কোন ম্যাচে কি করা উচিত, কোন সিচুয়েশনে কি করা উচিত। তাহলে ম্যাচের পর ভিনিসিয়াস বলছো খুব বিট টায়ার্ড, টায়ার্ড তো হবে। আর বেলো আসার পরে ও তো কোনো ম্যাচ মিস করতেছে না, এক ম্যাচও না। এক ম্যাচ সাসপেনশনের কারণে মিস করছে, বাদ বাকি ওকে খেলায় যাচ্ছে, 90 মিনিট খেলা ওকে প্রতি ম্যাচে, কোনো সাব নাই। কারণ আমাদের কোচের কোনো সাহস নেই ওকে সাব করার। তাতে ও মরে যাক, ওরও খুব সামনে যদি ইনজুরি পড়ে, দিস টিম ইজ ডেড। তবে কালে কিছু কিছু প্লেয়ারকে শাউট আউট দিতে হয়। ফার্স্ট অফ অল কোর্তুয়া, দুর্দান্ত কিছু সেভ, অতি মানবীয় পারফরমেন্স। তারপর রাউল এসেন্সিও দারুণ, ফেলার মেন্ডি, আমাদের ডিফেন্সে ট্রেন্ড বাদে সবাই ভালো। তো ট্রেন্ডের ক্রিয়েটিভ জিনিসটা কারোর কোনো মাথা ব্যথা নাই, তবে ডিফেন্সিভলি ওকে অনেক ইমপ্রুভ করতে হবে। আর যদি ওকে ইমপ্রুভ না করে, তাহলে টিমের ওকে অনেক আরো দুইজনকে হেল্প করা লাগবে, যেরকম ভালভার্দে করে এরকম আরো অন্যজনকে হেল্প করতে হবে, কারণ ওকে কভার আপ দিতে হবে। আর মিডফিল্ডে তো পিত্রাস এবং ভালভার্দে অসাধারণ। পিত্রাস কালকে আমাকে টনি ক্রুস কথা মনে করাই দিল। ওর যে পাসিং টেন্স, ওর যে অ্যাটাকিং ক্ষমতা, ওদের সামনে যে বলটা হোল্ড করার যে কামনেস ওর ভিতর আছে, হি ইজ হিয়ার টু স্টে। আর আমি চাইবো যে মাদ্রিদ যেন ওকে রেখে দেয়, ওকে যেন পরে সিজন আমরা দেখি না সেল করে দিছে। এরকম জেমকে আমরা হয়তো বারবার খুঁজে পাবো না। অন্যদিকে সিজার পেলাসিওস তার পার্টটা ঠিকই করে দিয়েছে লাস্টে। ওর ওই ট্যাকেলটা উইন না করলে ভালভার্দের শটটা কোনোভাবে হইতো না। সিজার পেলাসিওস ওয়াজ গুড। তারপর গঞ্জালো গার্সিয়া লাস্টে খুব ভালো একটা ক্যামিও দিচ্ছে, যদিও গোল টোল কিছুই পায় না, তবে ডিবক্সের প্রেজেন্স টাকাটা ছিল জরুরি, সেটা ভালো মতো করছে। তবে খালি বিরাহিম এবং ভিনিসিয়াসের পারফরমেন্স নিয়ে আমি মোটেও খুশি না। আমি চাইবো যেন আরবেলা পরের ম্যাচে বিরাহিমকে না স্টার্ট করায়, স্পেশালি সিটির বিপক্ষে। অন্যদিকে আরো এগুলো ম্যাচের পরে কি বলছে যে লাস্ট মিনিটে জয়, এর থেকে হয়তো ভালো উপায় হইতে পারতো না জয়ের। আরে ভাই, এরকম জয় তো আমরা চাই না। সারা ম্যাচ খারাপ খেলে লাস্ট একটা ডিফ্লেক্টেড হয়ে বল জালে জড়াবে, সেখানে আমরা জয় পাবো, এরকম জয় আমরা চাই না। আমরা চাই ভালো খেলুক, আমরা চাই মাদ্রিদ তাদের ভালো খেলে যেত, ডমিনেট করে যেত। সেখানে এরকম আবালের মতো চোরের মতো খেলে কোনো আইডেন্টিটি নাই, কিছু নাই, প্লেয়ার ভিতর কানেক্টিভিটি নাই, ট্যাকটিক্স নাই, সেই রকম ভাবে জেতা অসম্ভব। মানে চোখের মাথায় পেশার পরে নিজের কাছে খারাপ লাগে কি কি দেখতেছি। আপনাকে আপনাদের কি মতামত এই ম্যাচ নিয়ে অবশ্যই জানাবেন। আমাকে সাপোর্ট করতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন তপুস মাদ্রিদ অ্যান্ড বিয়ন্ডের।